বিবাহিত মহিলাদের ফর্ম ফিল আপ, এ শহরে বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিওটাতে সম্পূর্ণ দেখে নিন। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিল আপ করবে। এই নিয়ে সাধারণ মানুষের অনেক প্রশ্ন, আমাকেও অনেকে প্রশ্ন করেছে। বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং তাদের সম্পর্ক কি হবে, তারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন কিভাবে। যদি এই ফর্ম সঠিকভাবে ফিল আপ না করতে পারেন তাহলে আপনার হয়তো 2026-এ ভোটার লিস্টের নামটা নাও থাকতে পারে। আপনার পরিবারের মা বোন, এমনকি আপনার স্ত্রী, যেই হোক না কেন, সামান্য একটু ভুলের কারণে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে, কিংবা আপনাকে হয়তো হেয়ারিংয়ের জন্য ডাকা যেতে পারে। আপনি কি চাইবেন যে সামান্য একটু ভুলের জন্য হয়রানি হবেন না? 2026-এর নতুন যে ভোটার তালিকা প্রকাশিত হবে, আপনি কি চাইবেন সেখানে আপনার পরিবারের মহিলাদের নামটা না থাকুক? এটা কেউ চাইবে না। তাহলে এই ভিডিওটাতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কিভাবে একজন বিবাহিত মহিলার এবং একজন অবিবাহিত মহিলার সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এই সঠিকভাবে ফর্ম ফিল আপটা যদি দেখতে চান, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন মনোযোগ সহকারে, একদম স্কিপ করবেন না, ভিডিওটা সঠিকভাবে দেখুন। আপনাদেরকে প্রথমে একটা জিনিস দেখাই, এই দেখুন, এটা হলো একটা এশায়ারের বিবাহিত মহিলার ফর্ম, আর সেই ফর্মটাই আর একটা আমি জেরক্স করে নিয়েছি। ফর্মটা কি বুঝতে পারছেন যে এটা কোনটা আসল, কি কোনটা বিএলও দিয়েছে, কি কোনটা জেরক্স হয়েছে? অবশ্যই প্রত্যেকে এক কপি করে জেরক্স করে রাখবেন, প্রত্যেকটা ফর্ম জেরক্স করে রাখবেন। আপনি ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি ভুল করে ফেলেন, তাহলে অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন যে ভাই আমি ভুল করে ফেলেছি, দাদা আমি ভুল করে ফেলেছি ফর্মটা। ভুল করে ফেললে আপনি ফর্ম কোথায় পাবেন? আপনাকে কিন্তু ইআরও কিংবা এইআরও আপনার জন্য ডবল ফর্ম প্রোভাইড কখনোই করবে না, আপনাকে দুবার সুযোগ কখনোই দেবে না। তাহলে অবশ্যই ফর্ম পাওয়ার সঙ্গে সঙ্গে এক কপি করে জেরক্স করে রেখে দিন। ফর্ম যখন জমা দেবেন বিএলও সাহেবকে বলবেন যে ফর্মটা আমার একবার দেখে নিন। যদি উনি বলেন যে এই জায়গাতে ভুল আছে, আপনি জেরক্সটা ফিল আপ করেও দিতে পারবেন। কেন এই কথাটা বলছি আপনাদেরকে? কারণ আপনি বুঝতে পারবেন না কোনটা জেরক্স আর এই কোনটা আসল। বুঝতে পারছেন কি? বোঝার ক্ষমতা আমাদের নেই। এটাও একটা প্রিন্টেড কপি। তাহলে এই ভুলের ক্ষেত্রে বাঁচার জন্য অবশ্যই আপনারা এক কপি করে জেরক্স করে রাখবেন। চলুন আর বেশি না বকে আপনাদেরকে দেখাই ফর্মটা ফিল আপের সম্পূর্ণ সঠিক পদ্ধতি। এই পদ্ধতি আপনি হয়তো এর আগে দেখেননি, চলুন দেখে নিই। তাহলে বিবাহিত মহিলাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু জিনিস নিয়ে প্রস্তুত থাকতে হবে। 1 নম্বর, আপনাকে বিবাহিত মহিলার বাবা মা, দাদু দিদা অথবা ঠাকুমা ঠাকুরদা, এই 6 জনের বাইরে কাউকে আপনি দেখাতে পারবেন না। তাদের 2002 সালের ভোটার লিস্টে যার নাম আছে, অবশ্যই সে ভোটার লিস্টের পাতাটা আপনি জেরক্স করে রাখবেন। এই দেখুন 2002 সালের একটা আমি ভোটার লিস্ট নিয়ে রেখেছি। তাহলে সব আগে বাবা, তারপরে মা। যদি বাবা মা কেউ না বেঁচে থাকে তাহলে ঠাকুরদা অথবা ঠাকুমা, তাও যদি কেউ না থাকে বেঁচে তাহলে কি দাদু অথবা দিদা দিবেন। আরেকটা জিনিস আপনারা রাখবেন সঙ্গে, ব্যাপার হলো যে এই দেখুন, এটা রেখেছি আমি 2025-এর, ওই মহিলা যে কেন্দ্রে ভোট দেয় সেই ভোটার লিস্টের তালিকা 2025-এর আমি রেখে দিয়েছি আমার কাছে। এবার ফর্ম ফিল আপটা শুরু করি। ফর্ম ফিল আপটা শুরু করতে গিয়ে প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে এই যে ঘরটা আছে, এটাতে কিচ্ছুতে আপনারা হাত দেবেন না, এটাতেও হাত দেবেন না। এই যে দেখছেন একটা স্ক্যানার, এই স্ক্যানারে একদম কিচ্ছু করবেন না। এটা বিএলও সাহেবরা স্ক্যান করে ফর্ম প্রসেসিংয়ের কাজটা শেষ করবে। এটাতে কোনো রকমের কলমের দাগও দেবেন না, নাহলে স্ক্যানের সমস্যা হবে। এখানে সাম্প্রতিক ফটো দেবেন, ওই মহিলার 1 কপি ছবি তুলে দেবেন এবং ওই মহিলার ছবিটা এমনভাবে দেবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেন হালকা থাকে, মানে এক কথায় তার ছবি, তার প্রতিকৃতিটা, তার মুখটা যেন বেশি পরিমাণে দেখা যায়, বোঝা যায়, এই রকম ছবিটা দেবেন। আর অবশ্যই কালো কালিতে ফর্ম ফিল আপ করবেন। তাহলে ফর্মটা শুরু করি। এর জন্ম তারিখ, আমি শুধুমাত্র আপনাদেরকে ফর্মটা ফিল আপ করবেন কীভাবে সেটা দেখাচ্ছি, সঠিকভাবে ফিল আপ এটা করছি না, কারণ শুধুমাত্র দেখাচ্ছি, এটা একটা জেরক্স ফর্ম। তাহলে শুরু করলাম। আমি এর জন্ম তারিখ ধরে নিলাম 10/10/1990 হলো। আধার নম্বর দেবেন 12 সংখ্যার, 12 সংখ্যার। এখানে ঐচ্ছিক আছে, ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে না দেবেন।
আমি দিয়ে দিলাম একটা 12 সংখ্যার, যে দিয়ে দিলাম যে কোনো, শুধুমাত্র বোঝানোর জন্য। মোবাইল নম্বর অবশ্যই দেবেন, মোবাইল নম্বরটা অবশ্যই দেবেন, মোবাইল নম্বর 10 সংখ্যার অবশ্যই দেবেন, যেটাতে আপনার যদি ফর্মে কোনো সমস্যা হয় তাহলে আপনাকে হেয়ারিংয়ের জন্য ওই ফোনের মাধ্যমে ডেকে পাঠাবে। এইবার আসল ব্যাপারটা আপনার উঠে আসলো। পিতার অভিভাবকের নাম, ওই মহিলার যে পিতা অবশ্যই তার নাম দেবেন এবং সেই নামটা দেবেন 2025 সালে ওই মহিলার বাবার নাম যেটা আছে সেটাই দেবেন। মনে রাখবেন এটা শুধুমাত্র এই যে দেখাচ্ছি এই উপরের অংশটা শুধুমাত্র 2025 অনুযায়ী প্রত্যেকের ফিল আপ হবে। আবারও বলছি 2025-এর বাইরে কিন্তু ফিল আপ করবেন না উপরের ঘরটা। তাহলে এখানে তার বাবার নাম 2025-এর ভোটার লিস্টে যেটুকু আছে সেটাই দেবেন। বাবার নাম একটা দিয়ে দিন, দিয়ে দিলাম একটা বাবার নাম। এবার বাবার এপিক নম্বর যদি থাকে দেবেন, না থাকে না দেবেন। তাহলে বাবার এপিক নম্বরটা আমি একটা যাই হোক দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলাম। মায়ের নাম যেটা আছে সেটাই দেবেন, মায়ের নাম দিলাম। এবার মায়ের এপিক নম্বর এখানেও বলছে যদি থাকে, অবশ্যই যদি থাকে সেটাই দেবেন, কিন্তু এটা বারবার বলছি 2025-এ যেটা আছে সেটা দেবেন। 2025-এ যেটা আছে সেটাই দিলাম। এখানে অনেকে একটা জিনিস যুক্তি খাড়া করছে যে এই মহিলা তো বিয়ে হয়ে গেছে, তাহলে তার স্বামীর নাম এখন ভোটার আইডি কার্ডে আছে। অনেকে বলছে যে পিতার অভিভাবকের নাম, ওই মহিলার স্বামী বর্তমানে বলছে যে আমি তো অভিভাবক না, তার জন্য তো আপনার একটা জায়গা দিয়েছে যে হ্যাঁ স্বামীর অথবা স্ত্রীর নাম, ওই মহিলার স্বামীর নাম এখানে আপনারা বসিয়ে দিন। স্বামীর নাম যেহেতু আমি দিয়ে দিলাম, এখানে একটা জিনিস মিস্টেক করলাম যে আমি একটু জড়িয়ে দিলাম, এটা ভুল করলাম। এবার স্বামীর এপিক নম্বর যদি থাকে তাহলে দেবেন। স্বামীর এপিক নম্বর আমি দিয়ে দিলাম একটা, যাই হোক বোঝানোর জন্য দিয়ে দিলাম। ওই মহিলার এবার আসছে একটা আসল ব্যাপার। এই দেখুন আমি রেড কালার দিয়ে একটা দাগ টেনে দিচ্ছি। এটা হলো সম্পূর্ণ 2002 অনুযায়ী ফর্মটা ফিল আপ করবেন। এই ফর্মটা কিন্তু 2002 ছাড়া অন্য কিছু হবে না। আর বারবার বলছি উপরেরটা শুধুমাত্র 2025 ছাড়া অন্য কিছু অ্যালাউ হবে না। একটু ভুলের জন্য আপনি কিন্তু সর্বস্ব হারাবেন, মনে রাখবেন। এই দেখুন আসল ব্যাপার। এবার ওই মহিলার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে এটা ফিল আপ করবেন, কিন্তু ওই মহিলার তো আমি দেখিয়ে দিলাম 1990 সালে জন্ম, তার তো ভোটার লিস্টের তালিকায় নাম নেই। এখানে লিখেছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামের সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, অর্থাৎ সর্বশেষ এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে 2002 সালে, তারপরে আর হয়নি। তাহলে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, এখানে লেখা আছে, তাহলে 2002 সাল অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে। এইবার 2002 সালে এই যে পাতাটা দেখছেন এটা হলো 2002 সালের একটা ভোটার লিস্টের পাতা। আপনি করলেন ওই মহিলার বাবার নাম এখানে দিয়ে দিলেন। ওই মহিলার বাবার নাম দেখুন এখানে দিয়েছি আফু শেখ। হলো এপিক নম্বর, এখানে দেখেন আফু শেখের এপিক নম্বর আছে, তাহলে তার এপিক নম্বরটা 2002-এ যেটা ছিল এবার সেটাই দেবেন। আপনাদেরকে আবারও বারবার বলছি 2002 সালে যেটা ছিল সেটাই দেবেন, তাছাড়া দেবেন না। ওটা দিয়ে দিলাম। এবার আত্মীয়ের নাম, এখানে আসছে আসল টুইস্ট, এই জিনিসটা লক্ষ্য করবেন। আত্মীয়ের নাম এখানে দেখুন এই 2002 সালের লিস্টে ওই ব্যক্তির আত্মীয়ের নাম, এই দেখুন পিতা, যে পিতাটা ছিল, এইটা দেখাচ্ছি আমি, পিতাটা কি ছিল, পিতাটা যেটা ছিল সেই মানে একটাই কথা কি, এই মহিলার বাবার নাম হলো আফু শেখ। এবার আফু শেখের বাবার নামটা এখানে আপনাকে দিতে হবে, মোহাম্মদ শেখ আমি দিয়ে দিলাম। হলো এবার সম্পর্ক, এই জিনিসটা তো প্রত্যেকে ভুল করছেন, একদম ভালো করে দেখে রাখুন, এই জিনিসটা প্রত্যেকে ভুল করছেন। এই জিনিসটা কিভাবে ফিল আপ করবেন, সম্পর্ক কি, তাহলে এই মহিলার কাছে চলে যান। এই মহিলার সঙ্গে এই যে আফু শেখ, এই ব্যক্তির সম্পর্ক কি, তাহলে কে হয়, আফু শেখের এটা মেয়ে হয়, তাহলে এখানে দিতে হবে পিতা। অবশ্যই এটা আপনাদেরকে বারবার বলছি, এটা পিতা দেবেন, কারণ এই আফু শেখের সঙ্গে মোহাম্মদ শেখের সম্পর্কটা এখানে নয়, এখানে আফু শেখের সঙ্গে এই মহিলার সম্পর্ক, তাহলে এখানে দিতে হবে পিতা। জেলাটা তো আর বলতে হবে না, জেলাটা আমি একটু দিয়ে দিচ্ছি, এটা বাংলাতেই দেখিয়ে দিচ্ছি আমি, জেলা মুর্শিদাবাদ দিয়ে দিলাম, হয়ে গেল। রাজ্যের নাম,
রাজ্যের নাম আমি এটা শর্টকাটে দেখার জন্য ইংরেজিতে দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল। বিধানসভা ক্ষেত্রের নাম, এবার বিধানসভা ক্ষেত্র কি আপনাদের অবশ্যই বারবার বলছি 2002 সালের লিস্টে যে বিধানসভাটা ছিল সেই বিধানসভার নামটাই দেবেন। এখানে দেখুন, এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন 56 নম্বর ভগবানগোলা নির্বাচন ক্ষেত্র। তাহলে আমি এখানে ভগবানগোলায় দিলাম। 2002-এ ভগবানগোলায় ছিল। এবার বলছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, এখানে কিন্তু নম্বরটা আপনি পেয়ে যাবেন। এই দেখুন 56, এই দেখুন এখানে দেখাচ্ছে 56, এখানে দিয়ে দিলেন 56। অংশ নম্বর, এই দেখুন অংশ নম্বর দেখাচ্ছে 129, আপনি দেবেন 129। ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা এই দেখুন এগুলো হলো ক্রমিক সংখ্যা, এটা হলো ক্রমিক সংখ্যা। এই ক্রমিক সংখ্যা এখানে আছে 304। ফর্ম আপনার কমপ্লিট। একজন বিবাহিত মহিলার ফর্ম এভাবেই ফিল আপ হবে, যে যাই বলুক এভাবেই আমি বলছি ফিল আপ হবে, কারণ আমি ট্রেনিং প্রাপ্ত সুশিক্ষিত বিএলওর কাছ থেকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করার পর এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করছি। আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি, আমি আর একটা ফর্ম দেখাচ্ছি, ওই মহিলারই আরেকটা ফর্ম দেখাচ্ছি। এই যে দেখুন উপরেরটা ধরুন সব ঠিক করেছি, একই ফর্ম, এই দেখুন একই ফর্ম, ওই মহিলার একই ফর্ম। এইবার ধরুন যে তার বাবা বেঁচে নেই, তার মা বেঁচে আছে এবং তার বাবার 2002-এও নাম নেই, 2025-এও নাম নেই, তার মাই শুধুমাত্র বেঁচে আছে। তাহলে কি করবেন, এখানে মায়ের নামটা দিয়ে দিন। এখানে দেখুন মায়ের নামটা আমি বের করছি, এই দুলো বেওয়া, ঠিক আছে। তাহলে নামটা দিলাম, দুলো বেওয়াটা দিলাম। এপিক নম্বরটা দেখুন, এখানে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী এপিক নম্বরটা আপনি বের করবেন দুলো বেওয়ার। এই দেখুন পেয়ে গেলাম আমি, এখানে দিয়ে দিলাম হলো। এবার আত্মীয়ের নাম, এই জায়গাতে অনেকে ভুল করছে, বারবার বলছি এই জিনিসগুলো মাথায় রাখবেন, এই জিনিসটা ভুল করছে। দেখুন আত্মীয়ের নাম এখানেই আছে, এই যে দুলো বেওয়া মায়ের নাম, এই দেখুন দুলো বেওয়া, দেখতে পাচ্ছেন দুলো বেওয়া। তাহলে এখানে কি আছে, সম্পর্ক, দুলো বেওয়ার সাথে সম্পর্ক কি, স্বামী, স্বামীর নামে দেখুন নাজরুল, ঠিক আছে। তাহলে আপনাদেরকে করতে হবে কি, দুলো বেওয়ার বাবার নাম এখানে দেবেন না, যে সম্পর্কটা তার স্বামীর নাম আছে আপনি স্বামীর নামই দেবেন। এই দেখুন স্বামীর নাম আছে, স্বামীর নামই দেবেন। কেননা অনেকে বলছে যে যদি মায়ের নাম দেওয়া যায় তাহলে মায়ের বাবার নাম দিতে হবে, না, এই জিনিসটা সম্পূর্ণ ভুল। যারা বলছে তারা ভুল বলছে। আপনি 2002-এ যেটা আছে সেটাই দেবেন। 2002-এ দুলো বেওয়ার স্বামীর নাম নাজরুল, এখানে আত্মীয়ের নাম নাজরুলই বসবে আপনার, কেউ এটা রোধ করতে পারবে না। এটা যারা অন্যান্য কথা শুনছেন সম্পূর্ণ ভুল শুনেছেন, এ নাজরুল দিলাম। তাহলে সম্পর্ক, এই দুলো বেওয়ার সঙ্গে এই মহিলার সম্পর্ক আপনাকে টানতে হবে, কখনোই এই ব্যক্তির সম্পর্ক টানবেন না, এই ব্যক্তির সম্পর্ক টানবেন। তাহলে এই ব্যক্তি হলো মা হয়, তাহলে এখানে দেবেন মাতা। হলো, এই জিনিসটা ক্লিয়ার, বুঝতে পারছেন। এই সম্পর্ক যদি আপনি ভুল করে দেন ভাই, তাহলে মনে রাখবেন এই একটা ভুলের জন্য আপনাকে অনেক খেসারত দিতে হবে, আপনাকে দৌড়ে বেড়াতে হবে হেয়ারিংয়ের জন্য, আপনাকে অনেক পেপারস প্রুফ করতে হবে, তখন কোনো বাঁচার অবস্থা থাকবে না। বুঝতে পারলেন ব্যাপারটা? এই ফর্মটা ক্লিয়ার দেখাতে পারলাম আপনাদেরকে। যদি কোনো প্রশ্ন থাকে ভাই তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর যদি এর মধ্যে কোনো ভুল থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।